লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেটি সিফাতকে নিয়ে। তো দেরি না করে ঘটনাটি শুরু করছি। আমার নাম সিফাত। আমি প্রায় 8 বছর ধরে ট্রাক চালাই। দেশের বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যাই। রাতের রাস্তায় গাড়ি চালানো আমার কাছে নতুন কিছু না, কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ঘটনাটা ঘটেছিল 2023 সালের শীতকালে। সেদিন আমি গাজীপুর থেকে ট্রাকে করে রাজশাহী দিকে মালামাল নিয়ে যাচ্ছিলাম, আর ট্রাকে ছিল সিমেন্টের বস্তা। রাত তখন প্রায় 12টা। রাস্তা প্রায় ফাঁকা, চারদিকে শুধু কুয়াশা পড়েছে। হেডলাইট ছাড়া সামনে কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমার সাথে হেল্পার ছিল রহিম নামে একটা ছেলে। সে তখন আধা ঘুমে বসেছিল। আমি ট্রাক চালাতে চালাতেই একটা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। ওই রাস্তা দিয়ে ট্রাক গেলে প্রায় 2 ঘন্টা সময় বাঁচে। বেশিরভাগ ড্রাইভারই ওই রাস্তা ব্যবহার করে, কিন্তু ওই রাস্তায় একটা বদনাম আছে। লোকজন বলে সেখানে মাঝে মধ্যে অদ্ভুত কিছু দেখা যায়। আমি এসব কথায় বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। পুরোটাই কালো কাপড়ে ঢাকা, মাথাটা কেমন করে জানি নিচু। আমি হর্ন দিলাম, কিন্তু মহিলাটা নড়লই না। আমি ট্রাক ধীরে করলাম। তখন রহিম ঘুম থেকে উঠে বলল, ভাই কি হয়েছে? আমি বললাম, সামনে একজন দাঁড়িয়ে আছে রে। তখনই রহিম জানালা দিয়ে তাকিয়ে বলল, ভাই এই সময় এখানে মহিলা কেন আসবে? আমার সন্দেহ হলো। আমি আবার হর্ন দিলাম। মহিলা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ তার চোখ ছিল পুরোটাই কালো, একদম অন্ধকার। আমি ভয়ে ব্রেক চাপলাম, কিন্তু ঠিক তখনই মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি আর রহিম দুজনেই অবাক হয়ে গেলাম। রহিম বলল, ভাই এটা মানুষ না। আমি বললাম, চুপ কর। কিন্তু ভেতরে ভেতরেই আমি ভয় পেয়ে গেছি। আমি আবার ট্রাক চালানো শুরু করলাম। প্রায় 10 মিনিট পরে হঠাৎ ট্রাকের পেছনে একটা ধপ করে শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ ট্রাকের উপর লাফাচ্ছে। রহিম ভয়ে বলল, ভাই পেছনে কেউ আছে মনে হয়। আমি বললাম, অসম্ভব, কারণ ট্রাক চলছিল 80 কিলোমিটার গতিতে। হঠাৎ করে ট্রাকের কেবিনের ছাদের ওপর আবার ধপ। মনে হলো কেউ ভারী কিছু ফেললো। তখনই রহিম কাঁপতে কাঁপতে বলল, ভাই গাড়ি থামান। আমি একটা নির্জন জায়গায় ট্রাক থামালাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি টর্চ নিয়ে নামলাম। ট্রাকের চারপাশে ঘুরে দেখলাম, কিন্তু কেউ নেই। আমি যখন আবার উঠতে যাব, ঠিক তখনই ট্রাকের ভিতর থেকে রহিমের অদ্ভুতভাবে চিৎকার, ভাই দরজা খুলবেন না। আমি দৌড়ে গিয়ে বললাম, কি হয়েছে রে? সে কাঁপতে কাঁপতেই বলল, আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার শরীর কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি ট্রাকে উঠে দরজা বন্ধ করি। তারপর আমরা দ্রুত গাড়ি চালাতে লাগলাম, কিন্তু কয়েক মিনিট পরেই রিয়ার ভিউ মিররে দেখি ট্রাকের পেছনে একটা কালো অবয়ব বসে আছে। তার চোখগুলো লাল। সে আমার দিকে তাকিয়ে শুধুই হাসছে। আমি ভয়ে অ্যাক্সিলেটরে পুরো চাপলাম। ট্রাক তখন প্রায় উড়ে চলেছে। হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ট্রাক থেমে যায়। চারদিক শান্ত। ঠিক তখনই ট্রাকের দরজায় শব্দ হলো। কেউ বাইরে থেকে নক করছে। আমি সাহস করে জানালা দিয়ে তাকাই। যা দেখলাম সেটা আজও ভুলতে পারি না। সেই একই মহিলা, কিন্তু এবার তার মুখে বড় একটা হাসি, আর তার পা যেন মাটিতেই নেই। সে ভাসছে। তখন রহিম কাঁদতে শুরু করলো। আমি তখন মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ মহিলা চিৎকার করে উঠল, তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন আবার চালু হয়ে যায়। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। সরাসরি ট্রাক চালিয়ে ভোরের আলো না আসা পর্যন্ত থামিনি। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই জঙ্গলের রাস্তা ব্যবহার করিনি। আর
আজও যখন গভীর রাতে ট্রাক চালাই, মাঝে মধ্যে মনে হয় কেউ যেন ট্রাকের পেছনে বসে আছে। এই ছিল ঘটনা। লিসেনার সেবার পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহেল। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। প্রায় 10 বছর ধরে দেশের বিভিন্ন হাইওয়ে রাস্তায় ট্রাক চালাচ্ছি। অনেক রাত, অনেক নির্জন রাস্তা দেখেছি, কিন্তু যে ঘটনাটা আজ বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটা। ঘটনাটা ঘটেছিল প্রায় গ্রীষ্মের রাতে। সেদিন আমি ঢাকা থেকে ট্রাকে করে মালামাল নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। রাত প্রায় 1টা। চারদিক তখন পরিষ্কার ছিল, কিন্তু হাইওয়ে পুরোটাই ফাঁকা। মাঝে মাঝে শুধু দূরে কোনো ট্রাকের আলো দেখা যাচ্ছিল। আমার সাথে হেল্পার ছিল বাবলু নামের একটা ছেলে। সে তখন একটু ঘুমিয়েছিল। আমি ধীরে ধীরে ট্রাক চালাচ্ছি। হঠাৎ দেখি সামনের রাস্তায় মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে। সে একদম নড়ছে না। আমি হর্ন দিলাম, কিন্তু লোকটা নড়ল না। আমি ট্রাক খুব একটু ধীরে করলাম। বাবলুকে বললাম, সামনে একজন দাঁড়িয়ে আছে। বাবলু জানালা দিয়ে তাকিয়ে বলল, ভাই, এই সময় কেউ এখানে দাঁড়িয়ে থাকবে কেন? আমি আবার হর্ন দেই। হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তুলে, আর তখনই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ তার মুখটা ছিল অদ্ভুত, চোখগুলো কেমন জানি অদ্ভুত। আমি ভয়ে ট্রাকটা থামিয়ে দিই, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আমরা দুজনে অবাক হয়ে গেলাম। বাবলু বলল যে, ভাই, এটা মানুষ না। আমি বললাম, হয়তো তোর চোখের ভুল। তারপর আবার ট্রাক চালানো শুরু করি। কিন্তু কয়েক মিনিট পরে হঠাৎ ট্রাকের পেছনে অদ্ভুত বিকট শব্দ আসে, আর কিছুক্ষণ পরে কান্নার শব্দ শোনা যায়। বাবলু ভয়ে বলল, ভাই, পেছনে কেউ আছে হয়তো। আমি বললাম, চলন্ত ট্রাকে কেই বা উঠবে? কিন্তু শব্দটা আরো বাড়তে লাগলো। কান্নার আওয়াজটা আরো গতি বাড়তে শুরু করলো। আমি একটা নির্জন জায়গায় ট্রাকটা থামাই। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। আমি টর্চ নিয়ে নিচে নামলাম। ট্রাকের চারপাশটা দেখলাম, কিন্তু কেউ নেই। আমি যখন আবার ট্রাকে উঠতে যাব, হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকাই, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি দ্রুত ট্রাকে উঠে দরজাটা লাগিয়ে দেই। তারপর আবার গাড়ি চালাতে লাগি। হঠাৎ রিয়ার ভিউ মিররে দেখি ট্রাকের পিছনে একটা কালো অবয়ব বসে রয়েছে। তার চোখগুলো লাল। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে অ্যাক্সিলেটরে চাপলাম। ট্রাক দ্রুত চলতে লাগলো। হঠাৎ ট্রাকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। ট্রাক থেমে গেল হাইওয়ের মাঝখানে। চারদিক তখন নিস্তব্ধ, কিন্তু তখনই ট্রাকের দরজায় টক টক করে শব্দ। কেউ বাইরে থেকে এসেছে। আমি সাহস করে জানালার দিকে তাকাই, আর যা দেখলাম সেটা আজও ভুলিনি। সেই একই লোক, কিন্তু তার মুখ অদ্ভুত হাসি, আর তার পা যেন অদ্ভুত। সে ভাসছে। বাবলু তখন বলতে শুরু করলো, এবং ভাই, জলদি চলেন এখান থেকে। আমি মনে মনে দোয়া করতে লাগলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না কোনো মতে। হঠাৎ সেই অবাকটা চিৎকার করে উঠে। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল এক সময়। কিন্তু ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন আবার চালু হয়ে যায়। ততক্ষণে বাবলু জ্ঞান হারিয়েছে। সরাসরি ট্রাক চালিয়ে অনেক দূরে চলে যাই। সেদিনের পর আমি আর কখনো সেই হাইওয়ে রাস্তায় যাই না, কারণ মাঝে মাঝে মনে হয় যে হাইওয়েতে কেউ দাঁড়িয়ে থাকে আর কারো অপেক্ষা করে পরবর্তী গাড়িটার জন্য। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এবারের ঘটনাটা আরো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেরি না করে ঘটনা শুরু করছি। আমার নাম কামাল। আমি কয়েক বছর আগে একটি বড় হাসপাতালের মর্গে রাতের ডিউটি করতাম। কাজটা সহজ না, কারণ মর্গ মানে চারদিকে মৃতদেহ আর ভয়ঙ্কর নীরবতা। দিনে তেমন সমস্যা হয় না, কিন্তু রাতে মর্গের পরিবেশ একদম আলাদা হয়ে যায়।
ঘটনাটা ঘটেছিল এক বর্ষার রাতে। সেদিন আমার সাথে কয়েকজন কর্মচারী ছিল। তার নাম রবিউল। রাত তখন প্রায় 2টা। হাসপাতালের বেশিরভাগ আলো নিভে গেছে, চারদিকে শুধু নীরবতা। হঠাৎ জরুরি বিভাগ থেকে ফোন আসে। তারা বলল একটা লাশ মর্গে রাখতে হবে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে লাশটা রেখে গেল। লাশটা ছিল একজন মধ্যবয়স্ক লোকের। আমরা লাশটা একটা কফিনের মতো স্টিলের ট্রলির ওপর রেখে ফ্রিজের ভেতরে রাখি। তারপরে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাত 3টার দিকে হঠাৎ মর্গের ভেতর থেকে ধপ শব্দ হলো। আমি আর রবিউল দুইজনে চমকে উঠলাম। মনে হলো যে যেন ভেতরে কিছু পড়ে গেছে। রবিউল বলল, ভাই, মনে হয় বিড়াল ঢুকেছে। আমি বললাম, মর্গে বিড়াল ঢুকবে কিভাবে? আমরা টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ দেখি যে লাশটা আমরা ফ্রিজের ভিতরে রেখেছিলাম সেটার দরজা অল্প খোলা। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম, কারণ দরজাটা আমরা নিজের হাতেই বন্ধ করেছিলাম। রবিউল ধীরে ধীরে দরজাটা খুলল। লাশটা তখনও ভেতরেই ছিল, কিন্তু লাশটার চোখ ছিল খোলা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমরা যখন রেখেছিলাম তখন তার চোখ বন্ধ ছিল। রবিউল বলল, ভাই, হয়তো এমনিতেই খুলে গেছে। আমরা আবার দরজা বন্ধ করে বাইরে চলে এলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ। এবার যেন কেউ মেঝেতে হাঁটছে। মর্গের ভেতর থেকে আমরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। রবিউল কাঁপতে লাগলো আর বলল, ভাই, ভেতরে কেউ আছে। আমি বললাম, কে বা থাকবে? তবু আমরা আবার ভেতরে গেলাম। ভেতরে ঢুকে দেখি ফ্রিজের দরজা পুরোটাই খোলা আর লাশটা ভেতরে নেই। আমার বুকটা ধক করে উঠল। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি ধীরে ধীরে ঘুরে তাকাই, আর যা দেখি সেটা আজও ভুলিনি। সেই লাশটা মর্গের কোণের অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো কেমন জানি বড় বড়, মুখে অদ্ভুত একটা হাসি। রবিউল চিৎকার করে উঠল। আমি ভয়ে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ লাশটা ধীরে ধীরে এগোতে লাগলো। ঠিক তখনই মর্গের সব আলো নিভে গেল, চারদিক অন্ধকার। আমরা দৌড়ে বাইরে বের হয়ে গেলাম, কারণ আমরা বুঝতে পেরেছি তার মাঝে হয়তো কোনো প্রবেশ করেছে। কিছুক্ষণ পরে আবার আলো জ্বলল। আমরা সাহস করে আবার ভেতরে গেলাম। এবার দেখি লাশটা আবার ফ্রিজের ভেতরে, ঠিক আগের মতো, যেন কিছুই হয়নি। সেদিনের পর আমি আর কখনো মর্গের রাতে ডিউটি করিনি, কারণ আমি জানি মর্গের সব লাশ সবসময় মৃত থাকে না, বা অন্য কিছু তার মাঝে প্রবেশ করে কিনা জানি না। তবে এই ভয়ানক ঘটনার পর আমি আর এক মুহূর্ত সেই কাজ করিনি, এবং আমার সাথে যে ছিল সেও ছেড়ে দিয়েছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমাকে বলেছিল আমার এক পরিচিত বড় ভাই। তার নাম নাসির। সে আগে গ্রামের কবরস্থানে কাজ করত। নতুন কবর খোঁড়া, দাফনের সময় সাহায্য করা, এই কাজগুলো ছিল তার নিত্যদিনের। নাসির বলছিল যে অনেক লাশ সে নিজের হাতে কবর দিয়েছে, কিন্তু এক রাতে এমন একটা ঘটনা ঘটে যেটা সে আজও ভুলতে পারে না। ঘটনাটা শীতের সময়। সেদিন বিকেলে গ্রামের একজন বৃদ্ধ মারা যায়, এবং গ্রামের মানুষ সবাই মিলে জানাজা পরে তাকে কবরস্থানে নিয়ে আসে। কবর খোঁড়াই ছিল, সবকিছুই ঠিকঠাক। লাশটা কফিন সহ কবরের পাশে রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। গ্রামের মুরব্বীরা বললেন বৃষ্টি থামলে দাফন হবে, তাই কফিনটা কবরস্থানের পাশে একটা ছোট ঘরের ভেতর রাখা হলো। সবাই বাড়ি চলে গেল, শুধু নাসির আর বন্ধু রফিক পাহারা দেওয়ার জন্য থেকে যায়। রাত তখন 12টা। চারদিকে ঘন অন্ধকার, দূরে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ কফিনের ভেতর শব্দ আসে। রফিক চমকে ওঠে। সে বলল, ভাই, আপনি শুনছেন? নাসির বলল, হয়তো কাঠের শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ, এবার একটু জোরে।
মনে হচ্ছিল কেউ ভেতর থেকে কফিনে আঘাত করছে। রফিক ভয়ে বলল, ভাই মনে হয় লাশটা নড়ছে। নাসির বলল, এসব কথা বলিস না। কিন্তু শব্দটা থামছিলই না। তারা দুজন ধীরে ধীরে কফিনের কাছে যায়। কফিনটা একটু নড়ে উঠল। রফিক তখন ভয় কাঁপতে শুরু করেছে। নাসির সাহস করে কফিনের ঢাকনাটা একটু খুলল। ভেতরে লাশটার আগের মতোই ছিল, কিন্তু লাশটার চোখ অদ্ভুত। এবং দুজনেই পেছনে সরে গেল। ঠিক তখনই কফিনের ভেতর থেকে আবার শব্দ। এবার যেন কেউ গভীর শ্বাস নিচ্ছে। হঠাৎ কফিনের ঢাকনাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরের বাতিটাও নিভে গেল। চারদিক অন্ধকার। রফিক চিৎকার করে বাইরে দৌড় দিল। নাসিরও তার পিছনে দৌড়ালো। কিছুক্ষণ পর গ্রামের লোকজন মানুষকে নিয়ে তারা আবার ফিরে এলো। ঘরের দরজা খুলে সবাই ভেতরে ঢুকলো। কফিনটা তখন একদমই শান্ত, কোনো শব্দ নেই। পরের দিন সকালে লাশটা আবার কবর দেওয়া হয়। সবকিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু কবর দেওয়ার সময় নাসির লক্ষ্য করেছিল লাশটার মুখে অদ্ভুত কেমন জানি হাসি ছিল। সেদিনের পর থেকে নাসির আর কখনো রাতে কবরস্থানে থাকেনি, কারণ তার বিশ্বাস সেদিন কফিনের ভেতর শুধু একটা লাশ ছিল না, তার সাথে হয়তো অন্য কোনো অপশক্তি ছিল। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন প্রবাসে ছিলাম, কাজ করতাম রাতের শিফটে। আমাদের বাসার পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। লোকজন বলতো ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত শব্দ আসতো রাতে। আমি এসব কোথায় তেমন একটা বিশ্বাসই করতাম না। এক রাতে কাজ শেষে প্রায় 2টা নাগাদ বাসায় ফিরছি। রাস্তা ছিল একদমই ফাঁকা। হঠাৎ দেখি ওই পরিত্যক্ত বাড়ির সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা কালো কাপড় পরা, মাথা নিচু করে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কেউ পথ হারিয়েছে। আমি একটু কাছে গেলাম, বললাম, ভাই কোনো সাহায্য লাগবে নাকি? লোকটা কোনো কথাই বলল না। আমি আবার বললাম, আপনি ঠিক আছেন তো? লোকটা হঠাৎ ধীরে ধীরে মাথা তুলে, আর তখনই আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, কারণ তার চোখ ছিল একদমই কালো। চোখের ভেতরে যে সাদা অংশটা ছিল না। আমি ভয়ে পেছনে সরে এলাম। ঠিক তখনই লোকটা অদ্ভুত কণ্ঠে বলল, তুমি এখানে দাঁড়িও না। আমি বললাম, কেন? সে বলল, এই বাড়ির ভেতরে যেও না ভুল করে। আমি বললাম, আমি যাব কেন? সে উত্তর দিল না। আমি দ্রুত সেখান থেকে চলে আসতে চাইলাম, কিন্তু কয়েক কদম যাওয়ার পর পেছন থেকে শুনলাম, তুমি এখনো যাওনি কেন? আমি ভয়ে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি দৌড়ে বাসায় চলে গেলাম। পরের দিন সকালে শুনলাম ওই পরিত্যক্ত বাড়িতে আগের রাতে একজন লোকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছিল সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে লোকটা মারা গিয়েছিল তার শরীরে কালো কাপড় ছিল, আর তার চোখ নাকি ছিল একদমই কালো। আমি আজও জানি না সেদিন রাতে আমি যা দেখেছিলাম সে সত্যি মানুষ ছিল কিনা। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম হাসান। আমি প্রায় 5 বছর ধরে প্রবাসে ছিলাম। কাজ করতাম রাতের শিফটে একটি নির্মাণ কোম্পানিতে। প্রবাস জীবনে একাকিত্ব খুব কষ্টের। পরিবার থেকে দূরে থাকা, অচেনা দেশ, সবকিছু মিলিয়ে মন খারাপ লাগতো। ঘটনাটা ঘটেছিল শীতের সময়। সেদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। আমাদের বাসা ছিল একটা পুরনো বিল্ডিং এর 2য় তলায়। আমার সাথে থাকতো আরেকজন বাংলাদেশি ভাই, নাম তার রাশেদ। রাত তখন প্রায় 1টা। রাশেদ ঘুমিয়েছিল। আমি মোবাইলে পরিবারের সাথে কথা বলছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ শুনতে পাই। মনে হলো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যেন কেউ দরজায় ধীরে ধীরে নক করছে। আমি ভাবলাম হয়তো বিল্ডিং এর কেউ হবে। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কে, কিন্তু বাইরে কেউ ছিল না। আমি দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আবার শব্দ। একটু পর টক টক করে আবার শব্দ হলো, কিন্তু এবার একটু জোরে। আমি আবার দরজা খুললাম, কিন্তু বাইরে তখন কেউ নেই। আমি একটু ভয় পেতে শুরু করলাম। তখনই ডাকলাম, ভাই ওঠেন তাড়াতাড়ি। সে আধ ঘুমে বলল, কি হয়েছে?
আমি বললাম, কেউ দরজায় নক করছে মনে হয়, তো হয়তো বাতাস, কিন্তু বাতাসে দরজায় এভাবে শব্দ হওয়া সম্ভব না। কিছুক্ষণ পর হঠাৎ জানালার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ নিচে থেকে আমার নাম ধরে ডাকছে, এদিকে আয়। আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। চারদিক অন্ধকারে ঘেরা। হঠাৎ দেখলাম বিল্ডিং এর নিচে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটা কালো কাপড় দিয়ে মোড়ানো, অদ্ভুত দেখতে। আমি তখন বললাম, নিচে একজন দাঁড়িয়ে আছে ভাই। তখন জানালা দিয়ে তাকিয়ে বলল, আমি কাউকেই দেখছি না যে। আমি আবার ভালো করে তাকাই, তখনই লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ তার চোখ ছিল একদমই কালো এবং সাদা অংশ ছিল না। সে ধীরে ধীরে বলতে লাগলো, তুমি দেশে ফিরে যাও। আমি ভয়ে জানালা বন্ধ করে দিলাম এবং বললাম, কি দেখলেন ভাই? আমি কিছুই বললাম না। সারা রাত আর ঘুমাতে পারিনি। পরদিন কাজে গেলাম, কিন্তু কাজের জায়গায় শুনলাম আমাদের বিল্ডিং এর নিচে একজন লোক মারা গেছে। পুলিশ নাকি রাতেই লাশ নিয়ে গেছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, কারণ যাকে আমি দেখেছিলাম সেও নাকি একই রকম দেখতে ছিল। তার চোখ নাকি ছিল একদম কালো। সেদিনের পর থেকে আর কখনোই রাতে জানালার বাইরে তাকাইও না। আর এখনো মাঝে মাঝে মনে হয় কেউ যেন প্রবাসের সেই পুরনো বিল্ডিং এর দরজায় দাঁড়িয়ে আছে আর আমাকে দেশে ফিরে যেতে বলছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আরমান। আমি আজ প্রায় 6 বছর ধরে ইতালিতে থাকি। কাজ করি একটি গুদামে, ওয়্যার হাউসে। কাজটা বেশিরভাগ সময়ে রাতে শিফটে করতে হয়। প্রবাস জীবন সহজ না। পরিবার থেকে দূরে থাকা, একা থাকা, সবকিছুই খুব কষ্টের। ঘটনাটা ঘটেছিল 2022 সালের এক শীতকালে। সেদিন রাতে আমার ডিউটি শেষ হয়েছিল প্রায় 2টার দিকে। বাইরে তখন খুবই ঠান্ডা, রাস্তা প্রায় ফাঁকা। আমি গুদাম থেকে বের হয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের বাসা ছিল একটু দূরে, তাই মাঝখানে একটা পুরনো রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার পাশে একটা পুরনো গির্জা ছিল, অনেক পুরনো আর প্রায় পরিত্যক্ত বললেই চলে। লোকজন বলতো রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। আমি এসব কথায় তেমন একটা বিশ্বাস করতাম না। সেদিন আমি যখন ওই গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভেতর থেকে একটা শব্দ শুনলাম। মনে হলো যেন কেউ দরজায় আঘাত করছে। আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম হয়তো কেউ ভেতরে আটকা পড়েছে। আমি গির্জার দরজার কাছে যাই। দরজাটা একটু খোলা। আমি ভেতরে তাকালাম। ভেতরে একদমই অন্ধকার। ঠিক তখনই দেখলাম ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। সে লম্বা কালো কাপড় পরে আছে। আমি ইতালিয়ান ভাষায় বললাম, কেউ আছেন? লোকটা কোনো উত্তরই দিল না। আমি আবার বললাম, আপনার সাহায্য লাগবে? হঠাৎ লোকটা ধীরে ধীরে মাথা তুলে, আর তখনই আমি যা দেখলাম তা ছিল অদ্ভুত। চোখগুলো কেমন জানি লাল, কিন্তু তখনই গির্জার ভেতর থেকে সব মোমবাতি হঠাৎ করে জ্বলে উঠল। আমি ভয়ে পেছনে সরে গেলাম। লোকটা ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগলো, কিন্তু তার পা মাটিতেই লাগছিল না। সে যেন একটু ভাসছে। আমি ভয়ে দৌড় দেই। পেছনে তাকানোর সাহস হয়নি। দৌড়াতে দৌড়াতে যখন রাস্তার আলো এলাম, তখন পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউই ছিল না। পরের দিন কাজে গিয়ে এই ঘটনা আমার এক ইতালিয়ান সহকর্মীকে বলি। সে শুনে অবাক হয়ে গেল। সে শুধু বলল, আমি শুনেছি অনেক বছর আগে এই গির্জায় একজন পাদ্রী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। লোকজন নাকি মাঝে মাঝে রাতে তাকে দেখেছে। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতের বেলায় ওই রাস্তায় যাই না, কারণ এখনো মাঝে মাঝে মনে হয় গির্জার অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে থাকে কারো অপেক্ষায়, যদি আরেকজন কেউ আসে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব, যেটি একটা ট্রাক ড্রাইভারকে কেন্দ্র করে একজন প্রবাসীর ঘটনা। তো আর দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সাকিব। আমি কয়েক বছর ধরে ইতালিতে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করি। কাজটা কঠিন,
কারণ অনেক সময় গভীর রাতে একা দীর্ঘ হাইওয়ে দিয়ে ট্রাক চালাতে হয়। ইতালির কিছু রাস্তা খুবই নির্জন, বিশেষ করে পাহাড়ি এলাকা। রাতে একদম মানুষ দেখাই যায় না। ঘটনাটা ঘটেছিল 2023 সালে। সেদিন আমি মিলান থেকে মাল নিয়ে রোমের দিকে যাচ্ছিলাম। রাত তখন 2টা। চারদিকে কুয়াশার ঠান্ডা বাতাস, রাস্তা একদমই ফাঁকা। আমি ট্রাক চালাতে চালাতেই একটা পাহাড়ি হাইওয়েতে ঢুকে পড়ি। হঠাৎ দূরে দেখি রাস্তার মাঝখানে কিছু একটা নড়ছে। প্রথমে মনে হলো হয়তো কয়েকটা কুকুর, কিন্তু কাছে আসার পর দেখি রাস্তার মাঝখানে অনেকগুলো কালো কুকুর দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিলাম, কিন্তু কুকুরগুলো নড়লই না। তারা সবাই আমার ট্রাকের দিকে তাকিয়েছিল। তাদের চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। আমি ধীরে ধীরে ট্রাকটি থামালাম। মনে হচ্ছিল অত্যন্ত 10 থেকে 12টা কুকুর হবে। হঠাৎ কুকুরগুলো ধীরে ধীরে রাস্তার দুপাশে সরে গেল। আমি ভাবলাম তারা হয়তো চলে যাবে। আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে রিয়ার ভিউ মিররে দেখি সেই একই কুকুরগুলো ট্রাকের পিছনে দৌড়াচ্ছে। আমি গতি বাড়ালাম, কিন্তু আশ্চর্যের বিষয় কুকুরগুলো ট্রাকের সাথে সমান গতিতে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল তারা ক্লান্তই হচ্ছে না। হঠাৎ একটি কুকুর লাফ দিয়ে ট্রাকের সামনে চলে এলো। আমি হঠাৎ ব্রেক করলাম, কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটলো। কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করলো। সেই আওয়াজ ছিল একদমই অস্বাভাবিক। মনে হচ্ছিল কুকুর না, অন্য কিছু। হঠাৎ দেখি কুকুরগুলোর মধ্যে একটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তার চোখ লাল হয়ে গেল। সে ট্রাকের সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার শরীর কাঁপতে শুরু করে। আমি দ্রুত দোয়া পড়তে শুরু করলাম। ঠিক তখনই সব কুকুর একসাথে অন্ধকারের মধ্যে দৌড়ে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা আবার একদমই ফাঁকা হয়ে যায়, যেন সেখানে কিছুই ছিল না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। পুরো গতি দিয়ে ট্রাক চালিয়ে অনেক দূরে চলে গেলাম। পরের দিন আমি এই ঘটনা আমার ইতালিয়ান এক সহকর্মীকে বলি। সে শুধু শুনে বলে, ইতালির কিছু পাহাড়ি এলাকায় নাকি রাতে অদ্ভুত কালো কুকুরের দল দেখা যায়। লোকজন বিশ্বাস করে ওগুলো সাধারণ কোনো কুকুর না। সেই দিনের পর থেকে আমি আর কখনই গভীর রাতে ওই রাস্তা দিয়ে ট্রাক চালাই না, কারণ মাঝে মাঝে মনে হয় অন্ধকার পাহাড়ি হাইওয়েতে কোথাও না কোথাও সেই কালো কুকুরগুলো এখনো কারো অপেক্ষা করছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে আমাদের গ্রামে। আমার নাম সিদ্দিক। আমরা উত্তরবঙ্গের একটি ছোট গ্রামে থাকি। আমাদের গ্রামটার চারপাশে মাঠ আর বাঁশঝাড়ে ঘেরা। রাতে গ্রামটা খুবই নির্জন হয়ে যায়। ঘটনাটা ছিল শীতের রাতের। সেদিন রাতে আমি পাশের গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলাম। সময় তখন প্রায় 11টা তো হবেই। রাস্তা ছিল একদমই ফাঁকা, শুধু দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি গ্রামের পাশে একটা বাঁশঝাড়ের রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি সামনে রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা সাদা কাপড় পরে আছে, মাথাটা কেমন জানি একটু নিচু করে। আমি ভাবলাম হয়তো গ্রামেরই কেউ হবে। আমি কাছে গিয়ে বললাম, কে ভাই? লোকটা কোনো উত্তরই দিল না। আমি আবার বললাম, আপনি কে? ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথাটা তুলল, আর তখনই আমার হাত পা অবশ হতে শুরু করলো, কারণ তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছিল না, যেন অন্ধকারে ঢেকে আছে। হঠাৎ সে ধীরে ধীরে রাস্তার পাশের বাজারের ভেতরে ঢুকে গেল। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পরে হঠাৎ পিছন থেকে শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে, এদিকে এসো। আমি পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমি আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ বাজারের ভেতর থেকে খসখস শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার সাথে সাথেই হাঁটছে। আমার বুক ধকপক করতে লাগলো। আমি দ্রুত দৌড়াতে শুরু করি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে আবার সেই একই লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পা অন্যভাবে রয়েছে, যেন একটু উপরে ভাসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে দৌড় দিলাম,
কিছুক্ষণ পরে যখন গ্রামের বাড়িগুলোর আলো দেখতে পেলাম, তখন পিছনে তাকাই, কিন্তু সেখানে কেউ ছিল না। পরের দিন সকালে আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে এই ঘটনা বললাম। তারা বলল, অনেক বছর আগে এই বাঁশঝাড়ের কাছে একজন লোক মারা গিয়েছিল। অনেকেই নাকি রাতে তাকে সেখানে দেখেছে। সেটা সে ছিল নাকি অন্য কেউ, সেটা আজও বুঝতে পারেনি। কিন্তু সেদিনের পর থেকে আমি আর কখনোই রাতে সেই রাস্তা দিয়ে যাই না, কারণ গ্রামের সেই বাঁশঝাড়ের পাশে এখনো মাঝে মধ্যে সেই লোকটি দাঁড়িয়ে থাকে। এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সাদ্দাম। আমি শহরে রিক্সা চালাই। প্রায় 12 বছর ধরে এই কাজ করছি। দিনে যত কষ্টই হোক, রাতে একটু বেশি ভাড়া পাওয়া যায় বলে অনেক সময় গভীর রাত পর্যন্ত রিক্সা চালাতে হয়। ঘটনাটা ঘটেছিল গ্রীষ্মের রাতে। সেদিন রাত প্রায় 12টার দিকে আমি বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছি। তখনই এক লোক বলে উঠল, ভাই, আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন? লোকটা কেমন জানি লম্বা এবং অদ্ভুত দেখতে। আমি বললাম, কোথায় যাবেন? সে বলল, সামনে একটা পুরনো কবরস্থানের রাস্তা পর্যন্ত। আমি একটু অবাক হলাম, কারণ ওই রাস্তায় রাতে কেউ যায় না, খুবই নির্জন। তবু আমি রাজি হয়ে গেলাম। লোকটা রিক্সায় উঠে বসলো। আমি রিক্সা চালাতে শুরু করলাম। লিসেনার্স, এরপরে কি হলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। অবশ্যই আমি এই ঘটনাটা পরের ভিডিওয় দেব।